মল্লিক বাড়ির বড় ছেলে অরুণাংশু যে কেন এত নারী বিদ্বেষী হয়েছে তা কেউ জানে না। মেয়েদের দেখলেই যেন তার শরীরটা চিড়বিড় করে ওঠে। তাদের থেকে সবসময় শত যোজন দূরত্ব বজায় রেখে চলাফেরা করেছে। আসলে মেয়েদেরকে তার বড় বেশি ন্যাকা আর সুবিধাবাদী মনে হয়। কলেজে পড়তে পড়তে কিছু কিছু মেয়েকে সে দেখেছে যারা সারাক্ষণ ভালো ছেলেদের পটাতে চেষ্টা করত। ভালো করে পড়াশোনা করে নিজে ভালো কিছু করার কোনো প্রচেষ্টা তাদের মধ্যে ছিল না। এরকম এক স্বার্থপর সুবিধাবাদী মেয়ের জন্য ঘনিষ্ঠ বন্ধু ত্রিদীপের জীবনটা চোখের সামনে নষ্ট হয়ে যেতে দেখেছে অরুণাংশু। সবাই যদিও একরকম হয় না, তবু কেন জানে না মেয়েদের সে একেবারে সহ্য করতে পারে না। হেন অরুণাংশুর বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন ঠাকুমা হৈমন্তী দেবী। ঠাকুমা তার কাছে পরম পূজনীয়া। তার সব কথা অরুণাংশু মেনে চলার চেষ্টা করে। খুব ছোটবেলায় মা মারা গেছে তাদের। বাবা চন্দ্রনাথ মল্লিক সারাক্ষণ ব্যবসার কাজে ব্যস্ত। শহরের স্বনামধন্য ব্যবসায়ীদের মধ্যে তিনিও একজন। অরুণাংশু আর দীপ্তাংশু দুই ভাইকে তাদের ঠাকুমা নিজে হাতে মানুষ করেছেন। কিন্তু ঠাকুমা যতই চেষ্টা করুক, অরুণাংশুর কোনো মেয়েকেই পছন্দ হয় না। আসলে বিয়ে করার কোনো ইচ্ছেই তার নেই। এদিকে ঠাকুমার সামনে সে কথা বলার মতো সাহসও তার নেই। তাই কায়দা করে প্রতিটা সম্বন্ধ ভেঙে দেয় সে। খুঁজে খুঁজে নানা রকম খুঁত বার করে। তবে কিছুদিন পর বুদ্ধিমতী ঠাকুমা ব্যাপারটা ঠিক বুঝে যান। খুঁজে পেতে শেষমেশ তিনি এক মধ্যবিত্ত পরিবারের সর্বগুণ সম্পন্না মেয়ের সঙ্গে বিয়ের সম্বন্ধ করেন। মেয়েটির মা বাবা নেই, মামা মামির কাছে মানুষ। প্রথম দিন দেখেই মেয়েটিকে ভারী পছন্দ হয়ে যায় হৈমন্তী দেবীর। শান্ত স্নিগ্ধ চেহারা, গভীর কালো দিঘির জলের মতো টলটলে দুটি চোখ যেন ভারী মায়া মাখানো। অরুণাংশ যেন খানিকটা থতমত খেয়ে যায় মেয়েটিকে দেখে। তার মনে হয় মেয়েটির চোখ দুটো যেন অদ্ভুত বিষাদে ভরা, যেন কিছু বলতে চাইছে। অন্যান্য বারের মতোই বাড়ি ফিরে জানাবেন বলে মেয়ের বাড়ি থেকে চলে আসেন হৈমন্তী দেবী। এখন নাতি যা বলবে তাই হবে। বড্ড চিন্তায় পড়ে যায় অরুণাংশু। মেয়েটার চোখ দুটো কিছুতেই ভুলতে পারে না সে। কোনো এক অব্যক্ত যন্ত্রণা যেন লুকিয়ে আছে সেই চোখ দুটোর আড়ালে। না, যাই হোক না কেন, আমার তাতে কি? ওই চোখের প্রলোভনে কিছুতেই পা দেব না আমি। বলা যায় না, হয়তো আমাকে ফাঁসানোর জন্য এটা একটা চক্রান্ত। মনে মনে ভাবে সে। কি দাদু ভাই, তোমার কি মত? মেয়ের বাড়িতে জানাতে হবে তো? পরের দিন ঠাকুমা জিজ্ঞেস করলেন। আমাকে একটু ভাবতে সময় দাও। এই বলেই তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে গেল সে। ভালো করে ভেবেচিন্তে না বলার একটা কারণ খুঁজে বার করতে হবে, নয়তো ঠাকুমা ঠিক ধরে ফেলবে। অফিসে বসে জুৎসই একটা কারণ খুঁজছিল অরুণাংশু। হঠাৎ ফোন বেজে উঠল। হ্যালো, অরুণবাবু বলছেন? অরুণাংশু? হ্যাঁ, ওই আমি দীপিকা বলছি। দীপিকা? কোন দীপিকা? ওই যে পরশু আপনারা আমাকে দেখতে এসেছিলেন। নড়ে চড়ে বসে অরুণাংশু। মনে হচ্ছে এবার ঝুলি থেকে বিড়াল বেরোবে। মুখে বলে, হ্যাঁ বলুন। আপনি কি করে আমার ফোন নাম্বার পেলেন? অনেক কষ্টে বার করেছি। আসলে আপনাকে আমার কিছু কথা বলার আছে। কি কথা? অরুণাংশু বুঝতে পারছে এবার নিশ্চয়ই মেয়েটা তার আসল রূপ ধারণ করবে।
ফোনে বলবো? আমার মনে হয় ফোনে এসব কথা বলা একদম ঠিক হবে না। আপনি একবার আমার সঙ্গে দেখা করতে পারবেন? এই তো পথে এসো, মনে মনে ভাবে অরুণাংশু। মুখে বলে, ঠিক আছে, বলুন কোথায় আসতে হবে। যদিও মনে মনে মেয়েটার ওপর বেশ বিরক্ত হয় সে। একবার দেখেই একেবারে মিট করতে চাইছে। বেশ গায়ে পড়া মেয়ে তো, সেও দেখবে কি হয়। এরপর ঠাকুমাকে না বলতে তারও সুবিধে হবে। দেখা করার স্থান কাল ঠিক করে নিয়ে ফোন রেখে দিল সে। নির্দিষ্ট সময়ে কফি শপে দীপিকার সঙ্গে দেখা করল অরুণাংশু। হলুদ চুড়িদারে খুব মিষ্টি দেখাচ্ছে দীপিকাকে, কিন্তু অরুণাংশু ওসবে বিশেষ পাত্তা দেয় না। যতটা সম্ভব গাম্ভীর্য বজায় রেখে সে জানতে চাইল, কি ব্যাপার? হঠাৎ যেন দীপিকার চোখ মুখ পাল্টে গেল। হাত জোড়ো করে বলল, এই বিয়েটা আপনি করবেন না অরুণবাবু। আপনি যে কোনো কারণ দেখিয়ে না বলে দেবেন। কিন্তু আমরা তো এখনো হ্যাঁ বলিনি। জানি, কিন্তু যদি বলে দেন, তাই আমি আগের থেকে আপনাকে বলে দিচ্ছি। কারণ মামি এখন আমাকে ঘাট থেকে নামাতে পারলে বাঁচে। একবার হ্যাঁ করে দিলে আর কিছু করার থাকবে না আমার। কেন বলুন তো? সবাই তো চায় যাতে বিয়েটা হয়। আপনি এরকম বলছেন কেন? আপনি কি অন্য কাউকে ভালোবাসেন? বেশ কৌতূহল হলো অরুণাংশুর। দীপিকার চোখ মুখ যেন বিষাদে ভরে গেল। সে সৌভাগ্য কি আর আমার আছে? চাইলেও আমি কোনোদিন কাউকে ভালোবাসতে পারবো না অরুণবাবু। নানাভাবে প্রশ্ন করে অরুণাংশু জানতে পারল, ছোটবেলার থেকেই দীপিকার মামির ভাই প্রায়ই মামার বাড়িতে আসতো, আর ছোট্ট দীপিকাকে কোলে বসানোর নাম করে তার সারা শরীর নোংরাভাবে স্পর্শ করত। তখন অত ভালো করে না বুঝলেও এটুকু সে বুঝতে পারত, সেই স্পর্শের মধ্যে কোনো স্নেহ ভালোবাসা ছিল না। একটু বড় হওয়ার পর মামির ভাই নানা অছিলায় তাকে জড়িয়ে ধরত, চুমু খেতে চাইতো, এখানে ওখানে হাত দিত। মামিকে অনেকবার বলেও কোনো লাভ হয়নি, বরং তাকে মারত মামি এ কথা শুনে। আর ভাইকে যেন আরও বেশি করে প্রশ্রয় দিত। একা একা দীপিকাকে বাড়িতে রেখে বেরিয়ে যেত, যাতে ভাই নিজের ইচ্ছে মতো দীপিকার ওপর যৌন নির্যাতন চালাতে পারে। আতঙ্কে রাতে ঘুমাতে পারত না সে। হতভম্ব হয়ে দীপিকার কথা শুনছিল অরুণাংশু। কিন্তু এরকম অবস্থায় বিয়েটাই তো তোমার বাঁচার একমাত্র রাস্তা। তাহলে তুমি বিয়েতে না করছো কেন? দীপিকাকে জিজ্ঞেস করল সে। আমি কাউকে ঠকাতে পারবো না অরুণবাবু। ছেলেদের ওপর আমার কেমন একটা ঘৃণা জন্মে গেছে। স্বামী স্ত্রীর যে স্বাভাবিক সম্পর্ক, সেটা আমি কোনো দিন করতে পারবো না। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। অদ্ভুত একটা অনুভূতি হয় অরুণাংশুর। কিন্তু তুমি তাহলে কি করতে চাও? সারা জীবন তো তুমি মামির সংসারে থাকতে পারবে না। জিজ্ঞেস না করে পারে না সে। দার্জিলিংয়ে একটা কনভেন্টে যোগাযোগ করেছি আমি। সিস্টারকে অনুরোধ করেছি, যদি পড়ানোর সুযোগ নাও পাই, যে কোনো একটা কাজ যেন আমাকে দেন। দরকার হলে আমি সুইপারের কাজ করতেও রাজি। যে কোনো একটা ব্যবস্থা করবেন কথা দিয়েছেন উনি। কিন্তু ওখানে আমাকে 2 মাস পরে যেতে বলেছেন। এই 2 মাস কোনোভাবে কাটিয়ে দিতে পারলেই হলো। অরুণাংশু খেয়াল করল দীপিকার কাজল কালো চোখ দুটোতে জল টলটল করছে। জীবনে কোনো দিন যা হয়নি, আজ প্রথম সেটা হলো অরুণাংশুর। বড্ড মায়া হলো তার দীপিকার জন্য। সে নিজেও মাতৃহীন, যদিও বাবা আর ঠাকুমা তাদের 2 ভাইকে কোনো দিন মায়ের অভাব বুঝতে দেয়নি। কিন্তু আজ
এই পিতৃমাতৃহীন অসহায় মেয়েটির দুঃখ যেন তাকে ভেতর থেকে নাড়া দিয়ে গেল। নিজের চারপাশে এতদিনের গড়ে তোলা প্রাচীর যেন এক লহমায় ভেঙে চুরমার হয়ে গেল। টেবিলের ওপর রাখা দীপিকার হাতের ওপর হাত রাখল সে। আমি যদি তোমাকে বিয়ে করতে চাই? আবেগ ভরা গলায় জিজ্ঞেস করল সে। সব জেনেও আপনি আমাকে বিয়ে করবেন? খুব অবাক হলো দীপিকা। হ্যাঁ, স্বামীর অধিকার নিয়ে আমার কাছে এলে আপনি কিন্তু প্রত্যাখ্যাত হবেন। তখন পারবেন তো সহ্য করতে? এটা কোনো প্রবলেম না দীপিকা। ভালো কোনো সাইকিয়াট্রিস্টের কাছে গেলে সব ঠিক হয়ে যাবে। তাছাড়া শরীরটাই কি সব? আমি বন্ধু হয়ে সারা জীবন তোমার পাশে থাকতে চাই, তোমার দুঃখের ভাগিদার হতে চাই। তুমি কি আমাকে সেই সুযোগটা দেবে না দীপিকা? অরুণাংশুর গলায় এমন কিছু ছিল যা দীপিকার ক্ষতবিক্ষত হৃদয়ে যেন কোমল পরশ বুলিয়ে দিল। দু চোখ দিয়ে জলের ধারা নামতে লাগলো তার। দুই হাত দিয়ে অরুণাংশুর হাত দুটো চেপে ধরল সে। জীবনে এই প্রথম কেউ তার সঙ্গে এত দরদ ভরা গলায় কথা বলল। তাহলে বাড়ি গিয়ে ঠাকুমাকে বলি, তোমার মামা মামির সঙ্গে কথা বলুক? অধীর হয়ে জিজ্ঞেস করল অরুণাংশু। দু চোখ ভরা জলে লাজুক হেসে ছোট্ট করে ঘাড় নাড়ল দীপিকা।